আচ্ছা ওকে। তো বরেন্দ্রভূমি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই তো? ঠিক আছে, এবার নেক্সট পার্টটা আলোচনা করি। এবার লেখো দিয়ারা, লেখো দিয়ারা। হ্যাঁ, দিয়ারা, ঠিক আছে। তো দিয়ারা কি দেখো, লেখো এটি কালিন্দী নদীর উর্বর পলি মৃত্তিকা দ্বারা গঠিত। এটি কালিন্দী নদীর উর্বর পলি মৃত্তিকা দ্বারা গঠিত, ঠিক আছে। আচ্ছা, পলি কি বলো তো দেখি? পলি এক ধরনের মৃত্তিকা। আচ্ছা, পলি নদীর পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে না, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা পলি দেখতে পাই। ইংরেজিতে এটাকে কি বলে? এলুভিয়াম। কি বলে? এলুভিয়াম। আর সয়েলটাকে বলা হয় এলুভিয়াল সয়েল। বুঝছো কি বোঝো নাই? তো পলিটাকে ইংরেজিতে কি বলা হয়? এলুভিয়াম, ঠিক আছে। আর ইংরেজিতে সয়েলটাকে বলা হয় এলুভিয়াল সয়েল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। আচ্ছা, এটি পশ্চিম মালদায় অবস্থিত। লেখো এটি পশ্চিম মালদায় অবস্থিত। ক্লিয়ার? তাহলে এটি কোথায় অবস্থিত? পশ্চিম মালদায় অবস্থিত। আচ্ছা, এবার সি নাম্বার দেখো, তাল। ঠিক আছে, তালটা দেখো কি রয়েছে। এটি মহানন্দা ও কালিন্দী নদীর মধ্যবর্তী বন্যা কবলিত এলাকা। এটি মহানন্দা ও কালিন্দী নদীর বন্যা। বন্যাকে ইংরেজিতে কি বলা হয় রে? ফ্লাড। এটি মহানন্দা ও কালিন্দী নদীর বন্যা কবলিত এলাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে এখানে? আচ্ছা, বন্যার ফলে এখানে হ্রদ বা জলাভূমির সৃষ্টি হয় যা তাল নামে পরিচিত। ক্লিয়ার? হলো? এইটুকু লেখো, সৃষ্টি হয় যা তাল নামে পরিচিত। তো এই পার্টটা বরেন্দ্রভূমিটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করছি দিয়ারা, তাল। আচ্ছা, নেক্সট হলো এইটুক করো। তো ফ্লাড মানে কি বলো তো দেখি? ফ্লাড মানে বন্যা। আচ্ছা, বন্যাটা কখন হয়? বন্যাটা কখন হয় বলো তো দেখি? নর্মালি কি কারণে বন্যা হয়? হোয়াট আর দ্য মেইন রিজনস ফর ফ্লাড? ফ্লাডের মেইন কারণ কি? শুধুমাত্র কি বৃষ্টির কারণে হয়? হ্যাঁ, নর্মালি কি হয় বলো তো দেখি? রিভারগুলো নর্মালি যেগুলো রয়েছে, ওই যে বেডটা যে রয়েছে, রিভার বেড কোনটাকে বলে বলো তো দেখি? এই যে রিভারটা যে ফ্লো হচ্ছে, যেটার উপর দিয়ে ফ্লো হচ্ছে রিভারটা, সেটাকে বলা হয় রিভার বেড। কি বলে ওটাকে? এটাকে বলা হয় রিভার বেড। ঠিক আছে। এই রিভার বেডটা বিভিন্ন ধরনের ডিপোজিশন হয়। বিভিন্ন ধরনের ডিপোজিশন মানে বিভিন্ন ধরনের যে কম্পোজিশনসগুলো রয়েছে বা ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, যখন এটার মধ্যে জমা হয় তখন কি হয় বলো তো দেখি? এরে বিভিন্ন ধরনের মানে কম্পোজিশনসগুলো,
হতে পারে আমরা যেসব ওয়েস্ট যেগুলো নদীর মধ্যে ফেলাই ড্রেনের মাধ্যমে, তাই না? আবার আরও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার্সগুলো যেগুলো ওগুলো জমা হয়, তো জমা হলে ধীরে ধীরে ওদের যে ডেপথটা রয়েছে, গভীরতা রয়েছে, কী হবে, ধীরে ধীরে কমবে। তো তাহলে ওখানে জল বেশি ধরবে না কম ধরবে? কম ধরবে। এই কারণে কি হয়, বন্যা হয়। নর্মালি তো বুঝতেই পারিস যে একটা ধরো কি রয়েছে, ধরো বাকেট রয়েছে, বালতি রয়েছে, একটা বালতির মধ্যে নর্মালি যতটা জল ধরবে, ঠিক আছে, কিছু জিনিস রাখার পরে তারপর যদি তুই জলটা ধরে ওভারফ্লো হবে কি হবে না, সেরকমই ওই বন্যার ব্যাপারটাও। ঠিক আছে, হলো? ওকে, নেক্সট। আচ্ছা লেখো, তাল হলো এবার সমভূমিটা আলোচনা করি এবার, ঠিক আছে? তাহলে উত্তরের সমভূমিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল। দ্য স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি, ওকে? আচ্ছা লেখো এবার দক্ষিণবঙ্গের সমভূমি। এবার হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি। হ্যাঁ, দক্ষিণবঙ্গের সমভূমি। আচ্ছা, সমভূমিকে ইংরেজিতে কি বলা হয়? কি বলে রে, সমভূমিকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, প্লেইন বলে। কি বলে? প্লেইন বলে, তাই তো? সমভূমিকে ইংরেজিতে কি বলা হয়? প্লেইন। আচ্ছা লেখো এবার, দক্ষিণবঙ্গের সমভূমিকে 4 ভাগে ভাগ করা যায়। বঙ্গের মুখে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে দক্ষিণবঙ্গের সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় রে? 4 ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 1 রাঢ় অঞ্চল। হ্যাঁ, হ্যাঁ, এই অঞ্চলটা কোন কোন জায়গা নিয়ে গঠিত দেখো। আচ্ছা, বদ্বীপ সমভূমি, আচ্ছা বদ্বীপকে কি বলা হয় বলো তো দেখি? ইংরেজিতে কি বলে এটাকে? হ্যাঁ, বদ্বীপ আইল্যান্ড বলে। ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। ডেল্টা মানে কি রে? বদ্বীপ মানে হচ্ছে ডেল্টা। হ্যাঁ, এটা মনে রাখিস। আচ্ছা, বদ্বীপ সমভূমি। হ্যাঁ, রাঢ় অঞ্চল কি হচ্ছে এবার বদ্বীপ সমভূমি ও পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চলের ঠিক আছে, বদ্বীপ সমভূমি ও পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল, ওকে, রাঢ় অঞ্চল নামে পরিচিত। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবি, মালভূমিগুলোকে কিন্তু বুঝলি, মালভূমিগুলোকে কিন্তু টেবিল ল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। মালভূমিগুলোকে কি বলা হয়? টেবিল ল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। কেন বলা হয় বলো তো দেখি? মালভূমিগুলো উঁচু হয় একটু, মালভূমিগুলো কি হয়? উঁচু হয়, কিন্তু উপরটা কি হয়? একটু ফ্ল্যাট হয়। ফ্ল্যাট মানে কি বলো তো দেখি? একটু সমান হয়। ইয়েস, একটু সমান হয়, তার জন্য মালভূমিকে কি বলা হয় বলো তো দেখি? টেবিল ল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে কি দেখা যায় বলো তো? এখানে লাল মৃত্তিকা দেখা যায়। আচ্ছা, মাটির রং লাল হয় কেন? এখানে লাল মৃত্তিকা ইয়েস দেখা যায়। আর মাটির রং হয় কি কারণে লাল? মাটির মধ্যে যদি আয়রন থাকে, লালটা কি কারণে হয়? আয়রন থাকলে, তাই না? আয়রন থাকলে লাল হয়।
আয়রন থাকলে কি হয়? লাল হয়। আচ্ছা, লাল মৃত্তিকাকে কি বলা হয়? ল্যাটেরাইট মৃত্তিকাও বলা হয় কিন্তু, তাই তো? ওকে, মনে রাখবা। এবার নেক্সট দেখো, এর আগেরটা কি ছিল রে? রাঢ় অঞ্চল। ওকে, এবার হচ্ছে দেখো বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি, ঠিক আছে। এই অঞ্চলটি মুর্শিদাবাদের পূর্বাংশ ও নদিয়া জেলাতে অবস্থিত। এই অঞ্চলটি মুর্শিদাবাদের পূর্বাংশ মুর্শিদাবাদের পূর্বাংশ, ওকে, নদিয়া জেলাতে অবস্থিত এবং নদিয়া জেলাতে অবস্থিত। নদিয়া, আচ্ছা, ভারতের ইতিহাসে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডায়নাস্টি বিলং করতো। বিভিন্ন ধরনের ডায়নাস্টি ছিল কি ছিল না? সুলতান ছিল, তাই তো? তারপরে হচ্ছে তোমার মুঘল ডায়নাস্টি ছিল, কিন্তু যে ইয়াটা রয়েছে, মুর্শিদাবাদটা রয়েছে, এটা কিন্তু মুঘলদের আন্ডারে ছিল, বুঝলি? অনেকটা সময় ছিল মুঘলদের আন্ডারে। আর তুই এখনও যদি যাস মুর্শিদাবাদে, মুঘলদের বিভিন্ন ধরনের আর্কিটেকচার দেখতে পাবি। আর্কিটেকচার দ্যাট মিনস বিভিন্ন ধরনের বিল্ডিংস। ক্লিয়ার? ঠিক আছে। তো এই অঞ্চলটি মুর্শিদাবাদের পূর্বাংশ এবং নদিয়া জেলাতে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এবার কি আর একটা দেখো তো, ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেম, ঠিক আছে, আগে কিন্তু গুরুকুল ব্যবস্থা ছিল, তাই না? আগে কি ছিল? গুরুকুল ব্যবস্থা ছিল। যখন ব্রিটিশরা আসে, যত গুরুকুল মানে গুরুকুল যতগুলো এসেছে ইনস্টিটিউশন ছিল, সবগুলো কিন্তু অ্যাবলিশ করে দিয়েছে। মানে কি করছে? সব শেষ করে দিয়েছে, ঠিক আছে। আবার যখন সেগুলো মুঘলগুলো আসে, তখন কি করে? যত বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, ওল্ড স্ট্রাকচারগুলো, ভারতের বিভিন্ন ধরনের বিল্ডিংসগুলো রয়েছে, ওগুলোকে কিন্তু নষ্ট করছে মুঘলগুলা। আর ব্রিটিশগুলো আসার পরে আমাদের এডুকেশন ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে পুরা, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, আর ওই সময় কিন্তু আগে কিন্তু চায়না থেকেও ভারতবর্ষের মধ্যে লোক আসতো পড়াশোনা করার জন্য, বুঝলি ব্যাপারটা? এখন তো আর আসে না। তো তখনকার দিনে কিন্তু এডুকেশন সিস্টেমটা ভালোই ছিল, ঠিক আছে। আচ্ছা, নদিয়া জেলাতে অবস্থিত। এটি মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল নামে পরিচিত। লেখো, এটি মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল নামে পরিচিত। এটি মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল নামে পরিচিত। তাহলে আমরা পড়লাম কি বলতো দেখি, লাস্ট কি ছিল রে? আচ্ছা, এই যে মুর্শিদাবাদ যে জায়গাটা রয়েছে, তাহলে কাদের আন্ডারে ছিল? কোন ডাইনাস্টির আন্ডারে ছিল এক সময়? ইয়েস, এটা মনে রাখতে লাগবে। হ্যাঁ, আচ্ছা। আর বদ্বীপ মানে তো জানিসই, ডেল্টা। আচ্ছা, বদ্বীপ জেনারেলি কোন স্ট্রাকচারের হয় বলো তো দেখি? হ্যাঁ, বদ্বীপ জেনারেলি হয় ট্রাইঅ্যাঙ্গুলার শেপ। ইংরেজিতে বলি আমরা ট্রাইঅ্যাঙ্গুলার, আর জেনারেলি ত্রিভুজাকার বলতে পারিস, কিন্তু আর বাংলাতে বলা হয় মাত্রাহীন বয়ের মতো। মাত্রাহীন বয়ের মতো হচ্ছে বদ্বীপ হয়, তাই তো? আর ইংরেজিতে বলতে পারিস ট্রাইঅ্যাঙ্গুলার, ঠিক আছে। আর ডেল্টা মানে তো বদ্বীপ জানিসই। আচ্ছা, হলো এটা। নেক্সট, আচ্ছা, বালুকাময় উপকূল অঞ্চল। লেখো, নেক্সট লিখি 3 নম্বর।
বালুকাময় উপকূল অঞ্চল, হ্যাঁ। ঠিক আছে, বালুকাময় উপকূল অঞ্চল, এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এটা দেখো পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরীয় উপকূল, জেলার বঙ্গোপসাগরীয় উপকূল সমতল হলেও বালুতে পূর্ণ। ঠিক আছে, এটা হলো তাহলে পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরীয় উপকূল সমতল হলেও বালিতে পূর্ণ। আচ্ছা, ইন্ডিয়ার কোন সাইডে, ইন্ডিয়া যে ম্যাপটা রয়েছে আমাদের, কোন সাইডে বঙ্গোপসাগরটা রয়েছে রে? হ্যাঁ, পশ্চিম। এই যে দেখো, এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো? এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, এদিকে হচ্ছে কি রে? বে অফ বেঙ্গল। আর এদিকে কি রয়েছে? ঠিক আছে, তাহলে বে অফ বেঙ্গলকে বাংলাতে কি বলা হয়? বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে রয়েছে? ভারতের কোন দিকে রয়েছে? পূর্ব দিকে রয়েছে না, এই সাইডে, তাই তো? কোন সাইডে রয়েছে? ঠিক আছে, দেখো নেক্সট, এবার লাস্ট, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। এবার দেখো সুন্দরবন, সুন্দরবন সমভূমি, হ্যাঁ। ওকে, সুন্দরবন, সুন্দরবন কিন্তু একটা ডেল্টাও আছে, তাই তো? আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ রয়েছে। এখানে কি সুন্দরী, সুন্দরবনে কি রয়েছে রে? এখানে প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে কি রয়েছে? সুন্দরী গাছ রয়েছে, ঠিক আছে? ওকে, যার নাম অনুসারে জায়গাটির নাম হয় সুন্দরবন। নাম অনুসারে নাম হয় সুন্দরবন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর দেখো এখানে কি রয়েছে, এইখানে যে সুন্দরী গাছটা রয়েছে এর একটা বিজ্ঞানসম্মত নাম আছে। ঠিক আছে, সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু, হ্যাঁ। দেখো এখানে হচ্ছে হেরিটিয়ারা পমিস, হেরিটিয়ারা, হেরি, ওকে, TIERA, হেরিটিয়ারা পমিস, FOMES, হ্যাঁ FOMES, হেরিটিয়ারা পমিস। ওকে, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এটা পড়ি ভালো করে। আচ্ছা, সুন্দরবন সমভূমিটা যে রয়েছে এটা কোন কোন জায়গা রয়েছে? এখানে দেখো উত্তর ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশ অঞ্চলগুলো কি কি রয়েছে? উত্তর ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশ, উত্তর ও দক্ষিণ
ঠিক আছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশ হলো। ঠিক আছে, লেখছি সবাই? কি রে, কি হয়েছে? ঠিক আছে, তো স্টুডেন্ট লাইফ ইজ সিট টাইম। ঠিক আছে, স্টুডেন্ট লাইফটা হচ্ছে কি পড়াশোনার সময়, তোমার লাইফটা কোন দিকে যাবে সেটা তুমি স্টুডেন্ট লাইফে ডিসাইড করবা। যখন এই সময়টা পার হবে তখন কিন্তু আর চিন্তা করে লাভ নাই। এখন 8 আওয়ার্স বাড়িতে পড়াশোনা করারও তোদের টাইম মেলে না। 8 আওয়ার্স একবার বাইরে বেরো, কাজ করে দেখ, তখন বুঝবি যে 8 আওয়ার্স কাকে বলে। ঠিক আছে, তুই 8 আওয়ার্স ঘরের মধ্যে পড়াশোনা করতে পারিস না, কিন্তু 8 আওয়ার্স তুই বাইরে কাজ কর, তখন দেখবি কেমন লাগে। তো তার জন্য সময়টাকে ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, হলো, লিখলি? আচ্ছা, বাইরে কোনোদিন 8 ঘন্টা কাজ করছিস? কে কে করছিস? তুই করছিস? কেমন লাগে? কোনটা কঠিন, বাড়ির রুমের ভিতরে 8 ঘন্টা পড়াশোনা করা না বাইরে 8 ঘন্টা কাজ করা? পড়াশোনা করা। তো 8 ঘন্টা পড়াশোনা করিস? এই ব্যাপারগুলো রিয়েল লাইফের ব্যাপারগুলো, ঠিক আছে, মানে ইউটিলাইজ করার জন্য, মানে রিয়েল লাইফের যে ইস্যুগুলো রয়েছে, যে আমরা মানে যতক্ষণ পর্যন্ত বাড়ির ভিতরে থাকি ততক্ষণ পর্যন্ত যে বাস্তবে যে কী সব ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, তার জন্য মাঝে মাঝে আমাদের একটু করে বাইরেও বেরোতে লাগবে। অনেকে আছে পড়াশোনার সুযোগে পায় না, আর যারা সুযোগ পায় তারা পড়ে না, কি তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো তুমি সুযোগ পাইছো পড়াশোনা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর টাইম প্রপার ওয়ে। তোমার টাইমটাকে প্রপারলি ইউজ করতে লাগবে। ঠিক আছে, এখন তো চাপ দিচ্ছে না পড়াশোনা, মানে বাড়ির থেকেও কোনো চাপ নাই, তাই না? যে ছেলে বা মেয়ে আমার পড়াশোনা করছে, করুক। ঠিক আছে, একবার পড়াশোনাটা বাদ দিয়ে দেখ, দেখবি কত ধরনের প্রেশার। তো টাইমটাকে ইউটিলাইজ করো ঠিকঠাকভাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আর লাগবে না। ঠিক আছে, এবার আমরা পশ্চিমবঙ্গের নদ নদীটা পড়বো, এটাকে ভালো করে করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই টপিকটা আমাদের অলমোস্ট শেষ। তো এবার রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের নদ নদী। হ্যাঁ, নিউ টপিক, রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। মেয়েদের তো তাও একটা অপশান আছে, ঠিক আছে, ছেলেদের লাইফ আরও কঠিন। পড়াশোনা করবে, চাকরি হবে না, কিছু হবে না, পরে একটা অপশান পাবে ওরা, তোকে তো নিয়ে এসে খাওয়াইতে লাগবে নাকি, কি তাই তো? তো নিজেকে তো একটু এস্টাবলিশ করতেই মানে এস্টাবলিশ তো করতেই লাগবে, যে কোনোভাবেই হোক। পরিবারের রেসপন্সিবিলিটি, ছেলে মেয়ের রেসপন্সিবিলিটি, কত ধরনের রেসপন্সিবিলিটি, হ্যাঁ কি না? তো এই এই বাস্তব ব্যাপারগুলোকে চিন্তা করতে লাগবে। তো এখন মেয়েদের হাতেও টাইম কম, তোদেরও টাইমটাকে প্রপার ইউটিলাইজ করতে লাগবে। কি, যেসব মেয়েদের বিয়ে হয়ে যায় একবার, পরে পড়াশোনার ওদের আগ্রহ বাড়ে, তখন তো আর ওই রকম অপরচুনিটি থাকে না, থাকে অতটা। বাড়ির কাজ করার পরে কি আর পড়াশোনার ইচ্ছা করে? তো এখন টাইমটা আছে, এই টাইমটাকে প্রপার ইউটিলাইজ করো, হ্যাঁ কি না? আচ্ছা, ঠিক আছে, নেক্সট পশ্চিমবঙ্গের নদ নদী, তাই তো? পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে এবার আলোচনা করি। আচ্ছা, পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে জেনারেলি 4টা ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ কি বলছে, রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, এটা লেখো বাংলা দিয়ে লিখতে পারিস, পশ্চিমবঙ্গের নদ নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নদ নদী লেখো। হ্যাঁ, এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? গঙ্গা ও তার উপনদী, এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের নদ নদীকে কয়টাকে ভাগ করা হয়েছে রে? 4টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? নাম্বার 1, গঙ্গা ও তার উপনদী। গঙ্গা ও তার
গঙ্গা ও তার উপনদী, ঠিক আছে, গঙ্গা ও তার উপনদী। আচ্ছা 2 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের যে যে জায়গায় আছো ওই জায়গার থেকে তোমাদের স্ট্রাগল করতে লাগবে। কবে ভালো সুযোগ সুবিধা আসবে তারপরে আমি স্ট্রাগল করব, তাহলে টাইম পার হয়ে যাবে, আর হবে না কিছু। তাহলে যে যে জায়গায় আছো ওই জায়গার থেকে স্ট্রাগল করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা গঙ্গা ও তার উপনদী, উত্তরবঙ্গের নদ নদী। তারপরে আছে কি দক্ষিণবঙ্গের। আচ্ছা এবার দেখো পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী। পশ্চিমের অঞ্চলের, পশ্চিমের মালভূমি অঞ্চলের। দেখো ভারত যখন ব্রিটিশদের আন্ডারে ছিল তখন ভারতের হাতে কি ছিল? অত্যাধুনিক যন্ত্রপাতি কি ছিল ব্রিটিশদের সাথে লড়াই করার? ওদের কি ছিল? মনোবল ছিল। কি ছিল? মনোবল ছিল। আর যেসব সাধারণ যে হাতিয়ারগুলো ছিল ওই সব হাতিয়ার, ঠিক আছে, দিয়ে কাদেরকে তাড়াইছিল? ব্রিটিশকে তাড়াইছিল। তো এখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ঠিক আছে, তোর কোনো ইসে নাই, রেস্ট্রিকশান নাই যে কেউ ফোর্স করতেছে বাইরে থেকে, তুই তো ফ্রিডমলি পড়াশোনা করতে পারতেছিস। তো এই সময়টাকে ইউটিলাইজ করতে লাগবে তো। আচ্ছা গঙ্গা তার উপনদী, উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী। তারপরে আর একটা রয়েছে সুন্দরবন অঞ্চলের নদ নদী। সুন্দরবন অঞ্চলের, গলার মধ্যে তুই ঝুলাইছিস ইয়ারফোন কি ব্যাপার? এটি স্টুডেন্টসের কোনো বিয়ে হলো? ড্রেসিং সেন্স হলো? বল, জায়গা নাই। সব কিছুর একটা ডিসিপ্লিন মেনটেন করতে লাগে। ঠিক আছে। আচ্ছা তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? গঙ্গা ও তার উপনদী, উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী, সুন্দরবনের নদ নদী, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, এটা আলোচনা করি গঙ্গা ও তার উপনদী, ঠিক আছে। কি নদী? গঙ্গা। প্রথমটা আলোচনা করবো এবার। গঙ্গা ও তার গঙ্গা ও তার উপনদী, ঠিক আছে। আচ্ছা গঙ্গা কি বলো তো? গঙ্গা হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, তাই তো? দেখো এটা গঙ্গা হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, ঠিক আছে। আচ্ছা এর দৈর্ঘ্য কত রে? মোট দৈর্ঘ্য হচ্ছে 2510 কিমি। মোট দৈর্ঘ্যটা কত? এটার মোট দৈর্ঘ্য, বুঝলি? মোট দৈর্ঘ্য 2510 কিমি, ঠিক আছে। মোট দৈর্ঘ্যটা হচ্ছে 2510 কিমি। আর ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে কত রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিমি। হ্যাঁ 520 কিমি। আচ্ছা তাহলে গঙ্গা হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য হচ্ছে 2510 কিমি। পশ্চিমবঙ্গে রয়েছে 520 কিমি। ক্লিয়ার? আচ্ছা এবার গঙ্গার উৎপত্তিটা আমাদের জানতে লাগবে, ঠিক আছে। নেক্সট এটা লিখছিস সবাই? লিখছিস? নেক্সট ইসেতে যাই। এটা লিখছিস তো?
ওকে, নেক্সট লেখো, তাহলে উৎপত্তিটা লেখো। তাহলে গঙ্গা, এটা তো জানিসই কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাই না? পয়েন্টটা লেখো দাও। আচ্ছা, উৎপত্তি, উৎপত্তিকে ইংরেজিতে কি বলে? অরিজিন বা সোর্স। অরিজিন, অরিজিন মানে উৎপত্তি হওয়া, বা সোর্স মানে উৎপত্তি হওয়া। হ্যাঁ, আচ্ছা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, তাহলে উৎপত্তিটা কোথায় হয়েছে রে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। আচ্ছা, এবার গোমুখ গুহাটা, গঙ্গোত্রী হিমবাহটা কোথায় রয়েছে? গঙ্গোত্রী হিমবাহটা কোথায় রয়েছে রে? উত্তরাখণ্ডে রয়েছে। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গাড়োয়াল হিমালয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ হয়েছে, গঙ্গোত্রী যে হিমবাহটা রয়েছে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাখণ্ডের, দেখো এটা রয়েছে উত্তরাখণ্ডের, কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের উত্তরাঞ্চলের, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার, উত্তরকাশী জেলার, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার, ঠিক আছে, গাড়োয়াল হিমালয়, গাড়োয়াল হিমালয়। গাড়োয়াল হিমালয়। আচ্ছা আচ্ছা, হিমবাহকে ইংরেজিতে কি বলা হয়? গ্লেসিয়ার। কি বলে হিমবাহকে ইংরেজিতে? কি বলে রে? গ্লেসিয়ার, GLACIAR, গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে হিমবাহ। যখন পাহাড়ি এলাকার মধ্যে আইসগুলো যখন মেল্টিং হয়ে যায়, যখন গলে যায়, তারপরে কি সৃষ্টি হয় বলো তো দেখি? মানে হিমবাহ সৃষ্টি হয়, বুঝলি ব্যাপারটা? বরফগুলো যখন গলে যায়, বুঝলি ব্যাপারটা? ওই বরফগুলো গলার পরে কিন্তু আবার নদীরও সৃষ্টি হয়, তাই তো? এটা মনে রাখতে লাগবে। তাহলে গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, ঠিক আছে। আর এই গোমুখ গুহাটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গাড়োয়াল হিমালয়ে, ঠিক আছে। আচ্ছা, কয়েক বছর আগে কিন্তু উত্তরাখণ্ডে একটা কি হয়েছিল বলো তো দেখি? বন্যা হয়েছিল। আচ্ছা, এবার দেখো পতনস্থল। আচ্ছা, এর পতনস্থলটা লেখো। পতনস্থল, আচ্ছা, ওটা অনেক আগে হয়েছে, মোটামুটি 7-8 বছর হবে। আচ্ছা, ঠিক আছে। আর কয়েকদিন আগে যে বন্যাটা হলো, তো ওটা তিস্তা নদীর বন্যাটা, যারা সিকিম থেকে অনেকগুলো, মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ব্যাটালিয়ান মারা গেছিলো, ঠিক আছে। আচ্ছা, পতনস্থলটা কোথায় দেখো? এর পতনস্থলটা কোথায় রে? বঙ্গোপসাগর। এর পতনস্থলটা কোথায়? এর পতনস্থলটা হচ্ছে, ঠিক আছে, এর পতনস্থলটা কোথায়? বঙ্গোপসাগর। স্টুডেন্ট লাইফে দুইটা অপশান আছে, যদি পড়ার ইচ্ছা থাকে একদম 100% পড়তে লাগবে, না পড়লে অন্য কাজ করো। শুধুমাত্র টাইম ওয়েস্ট আর বাবা মার পয়সা ধ্বংস করা কোনো লাভ নাই। কি পড়লে পড়ার মতো, না পড়লে একদম বাদ। কারণ তোমার উপর ডিপেন্ড করতেছে তোমার ফ্যামিলি, কি তাই তো? আর তুমি টাইম ওয়েস্ট করবা, তার তো কোনো লাভ নাই। হলো? আচ্ছা লেখো। আচ্ছা, এই নদীটা কি করছে বলো তো দেখি? মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত যে জায়গাটা রয়েছে, মুর্শিদাবাদ থেকে হুগলি, মুর্শিদাবাদ থেকে হুগলি, হুগলি এর প্রবাহ পথটা কি রে? ভাগীরথী নাম, তাই না?
মুর্শিদাবাদ থেকে হুগলি এর প্রবাহ পথটা কী হবে? ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হয়েছে, তাই তো? হুগলি নদী, তাই তো? আচ্ছা আচ্ছা, কলকাতা যে আমাদের ইসেটা রয়েছে, ঠিক আছে, শহরটা রয়েছে, এইখানে যে নদীটা কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এর মানে কোন নদীরে? আর যমুনা মানে হ্যাঁ, তাজমহলের পাশ দিয়ে কোন ইসে গেছে? যমুনা। আচ্ছা ঠিক আছে। আর আমাদের হচ্ছে আসাম ব্রহ্মপুত্র রিভার, ঠিক আছে, এগুলো মনে রাখতে লাগবে। তাহলে কোন শহরের পাশে কোন নদী, এগুলোর থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে লাগবে তোদের। ওকে, হলো? আচ্ছা, তাহলে গঙ্গা নদীর পতনস্থল কোথায় রে? বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। আচ্ছা, আর মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত যে সেটা রয়েছে সেটা হচ্ছে ভাগীরথী নদী প্রবাহ পথটা, ঠিক আছে? হুম হুম ও সরি, হ্যাঁ এটা ভাগীরথী হবে। মিস্টেক হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা হলো ভাগীরথী। আচ্ছা, এবার হুগলি নাম নিয়ে কোন জায়গায় পড়ছে রে বলো তো দেখি? হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। পরবর্তীতে কি হয়েছে? হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা আগেও লিখছি যদিও। পড়েছি পরবর্তী হুগলি নাম নিয়ে কি হয়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, একটা জিনিস আমাদের মনে রাখতে লাগবে, ট্রিবিউটারি আর হচ্ছে ডিস্ট্রিবিউটারি, কোনটা বুঝছিস না? ট্রিবিউটারি আর ডিস্ট্রিবিউটারির মধ্যে ডিফারেন্স কি বলো তো দেখি? জানা আছে? আচ্ছা, একটা জিনিস জানতে লাগবে। আচ্ছা, উপনদী বা এটা হচ্ছে ট্রিবিউটারি। আর একটা জিনিস আছে কি বলো তো দেখি? আর একটা জিনিস রয়েছে, হ্যাঁ, আচ্ছা, শাখা নদী ট্রিবিউটারি, ঠিক আছে? কোনটাকে উপনদী বলবো আর কোনটাকে শাখা নদী বলবো এটাকে আমাদের জানতে লাগবে। আচ্ছা, ডিস্ট্রিবিউট করি আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করি, তাই না? তো নদীগুলো যখন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ধর প্রধান নদী, এই নদী থেকে যখন এই পাশে বেরিয়ে যাবে, ঠিক আছে, যখন নদীগুলো কী হয়ে যাবে রে? বেরিয়ে যাবে। নদীগুলো যখন ছোট ছোট নদী যখন এগুলো বেরিয়ে যাবে তখন সেই নদীগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটারি, শাখা নদী। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ডিস্ট্রিবিউট করলে কি হয়? আমাদের দিয়ে দিতে লাগে। তো যখন বেরিয়ে যায়, একটা গাছের হিসাব কর না, একটা গাছ রয়েছে, তাই তো? গাছের সাইড দিয়ে অনেক সময় শিকড় বেরোয় না? ওই রকমই ধর, এটা ধর একটা গাছের সাইড দিয়ে বেরোচ্ছে, শিকড় বেরোচ্ছে, ওগুলোকে কী বলবো আমরা? শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি। আর ট্রিবিউটারি কোনগুলো, উপনদী কোনগুলোকে বলবো বলো তো দেখি? যে মেন নদী যে রয়েছে, ঠিক আছে, এই নদী থেকে অনেক সময় কী হবে বলো তো দেখি? কোনো নদী এসে কী হবে? মিলিত হবে, এখানে গিয়ে মিলিত হচ্ছে, সেগুলো হচ্ছে উপনদী, ঠিক আছে? সেগুলো হচ্ছে উপদেবতা। মেন দেবতার সাথে কতগুলো উপদেবতা থাকে কি থাকে না? কালী ঠাকুরের সাথে দুই সাইডে কি থাকে না? ডাইনি চুকরি, যাই হোক। তো উপটা মনে রাখবি, মেন না, ছোট ছোট নদী এসে মিশবে উপনদীতে। আর শাখা নদীটা মনে রাখবি, গাছের শাখা, দ্যাট মিন্স মেন নদী থেকে বার হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু মনে রাখতে লাগবে। এটা হচ্ছে উপনদী আর শাখা নদীর কনসেপ্ট। এই বুঝলি ব্যাপারটা? ওকে, তাহলে নেক্সট পয়েন্টে চলে যাই। এবার একটা জিনিস আছে এখানে দেখো, হ্যাঁ, কি হয়েছে?
গঙ্গা নদী 2510 টোটাল 2510। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো তো এটা হলো। আচ্ছা এবার দেখো গঙ্গা যে নদীগুলো রয়েছে, প্রথমেরটা কী ছিল রে? প্রথমের ভাগটা কী ছিল? গঙ্গা তার হচ্ছে উপনদী, গঙ্গার ছিল কি উপনদী। আচ্ছা এখানে আছে একটা ডান তীরের উপনদী আর একটা আছে বাম তীরের উপনদী, এটাকে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা করব, ঠিক আছে? আচ্ছা দেখো গঙ্গার প্রথমে ডান তীরের উপনদী দেখো, গঙ্গার ডান তীরের উপনদী, প্রথম পয়েন্টটা যে ছিল না ওটা। আচ্ছা গঙ্গার ডান তীরের উপনদী, এটা একটা মনে দেখো এখানে কি রয়েছে, এই জিনিসটা মনে রাখবি, ইয়াশোদা, এটা দিয়ে মনে রাখতে লাগবে, ইয়াশোদা। হ্যাঁ এটা দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে? এই পয়েন্টটা দিয়ে আমরা মনে রাখবো কিভাবে? ইয়াটা দিয়ে মনে রাখবি যে যমুনা, ঠিক আছে? যমুনা। শোন, ঠিক আছে? এটা হবে শোন, দিতে দামোদর। আর দামোদরকে তো বলে কি বলে বলো তো দেখি? দামোদরকে সরো অফ বেঙ্গল। সরো অফ, ঠিক আছে? তো এটা মনে রাখবো, এটা জাস্ট, এটা কিন্তু খালি জাস্ট মনে রাখার জন্য, তাছাড়া কিছু না। হ্যাঁ দামোদরকে সরো অফ বেঙ্গল বলা হয়, পশ্চিমবঙ্গের দুঃখ। এটা বাংলাতে লিখতে লাগবে, পশ্চিমবঙ্গের দুঃখ। আচ্ছা ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমার গঙ্গার ডান তীরের উপনদী, তাই তো? আচ্ছা আর একটা পয়েন্ট আছে কি বলো তো দেখি, এখান থেকে আর একটা আছে, গঙ্গার বাম তীরের উপনদী। তাহলে এটা মনে থাকবে, তাহলে ডানটা মনে রাখবি, কৃষ্ণের মায়ের নাম কি ছিল রে? যশোদা, ইয়াশোদা, এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা গঙ্গার বাম তীরের উপনদী। আচ্ছা গঙ্গা নদী, ঠিক আছে? আমরা এখানে কি বললাম? আচ্ছা ভাগীরথী আর হুগলি নাম নিয়ে যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, শেষে গিয়ে পড়ছে কোথায়? ইয়েস, এটা মনে রাখবি। আর বঙ্গোপসাগরকে কি বলে ইংরেজিতে? বে অফ বেঙ্গল বলে, বে অফ বেঙ্গল। আচ্ছা গঙ্গা নদীর ডান তীরের বাম তীরের উপনদীগুলো দেখো কি কি রয়েছে, ঠিক আছে? এটা লিখবি। আচ্ছা আর লেখো, আর, ঠিক আছে? তারপরে G3, আর তারপরে হচ্ছে G3, মানে এটা দিয়ে তিনটা নাম হবে, হ্যাঁ ঠিক আছে? আর G3, এবার জি এর সাথে জিকে, আমি জিকে পড়াচ্ছি, তাহলে জি কেটা মনে রাখবি, GK3, ঠিক আছে? আর এম, আর লাস্টে হচ্ছে এম, এটা মনে রাখবি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে লাগবে। হ্যাঁ এটা এইভাবে মনে রাখতে পারিস, রাম জিকে 3টে পেয়েছে, এটা মনে রাখলে হবে না? নোটটা এটা মনে রাখবি, রাম জিকে 3টি পেয়েছে, এটা মনে রাখার জন্য, হ্যাঁ আর কিছু না। যে জিনিসগুলো মনে থাকে না, এবার ট্রিক্সের মাধ্যমে মনে রাখবি, দেখি যে মনে থাকবে। রাম জিকে 3টে পেয়েছে, খালি এটাকে কাটবে এখানে, ঠিক আছে? এমটাকে কাটবি, দেখো আর রামগঙ্গা, আর কি হবে রে? আরতে হবে রামগঙ্গা। আচ্ছা G3-র 3টা আছে, G3-তে মানে জিতে 3টে নাম আছে, বুঝলি ব্যাপারটা? কি কি? গোমতী, ঘরঘরা, গণ্ডকী, এটা হচ্ছে 1 নম্বর। গোমতী, তারপর হচ্ছে ঘরঘরা, আর হচ্ছে গণ্ডকী, হলো?
আর কেতে কী রে, কেতে দেখো কী রয়েছে, কোশি, কেতে মনে রাখবে কোশি। সরব ইয়ার শোন, আচ্ছা সরব, কোশি নদীকে কি বলা হয় বলো তো দেখি? সরব বিহার, হ্যাঁ ইয়েস। আচ্ছা এবার কোশি গেল, আর এম, এম রয়েছে লাস্টে, কী রয়েছে এমতে মহানন্দা, এমতে মহানন্দা। তাহলে এটা টিক্সের মাধ্যমে কিন্তু হয়ে গেল, তাই না? এই জিনিসটা কিন্তু খুব পরীক্ষার মধ্যে কিন্তু আসে। হ্যাঁ, তাহলে গঙ্গার ডান তীরের উপনদীগুলো আমরা কিভাবে মনে রাখবো? ইয়াশোদা, কৃষ্ণের মায়ের নামটা মনে রাখবি, ডানটা মনে রাখবি, ডান। তাহলে গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে ইয়াশোদা, তাহলে ইয়াতে হচ্ছে যমুনা, এসোতে হচ্ছে সোন, ডিতে হচ্ছে কি দামোদর, তাই না? আবার বাম তীরের উপনদীগুলো আমরা কিভাবে মনে রাখবো? রাম জিকে 3টি পেয়েছে, রাম জিকে কয়টা পেয়েছে? 3টে, খালি এখানে এটাকে আমি হাঁটাবো। তাহলে আরতে হচ্ছে রামগঙ্গা, জিতে 3টা নাম আছে, গোমতী, ঘরঘরা, গণ্ডকী, আর ঠিক আছে কে, জি কেতে হচ্ছে কোশি, আর এমতে হচ্ছে মহানন্দা। আর এইখানে আমি খালি এটাকে কাটছি, এটাকে কাটছি। তাহলে একটু মনে রাখার জন্য একটা সুন্দর ট্রিক্স, মনে থাকবে না? আচ্ছা ঠিক আছে, ইরেজ করবো। তাহলে এবার বল তো দেখি, তুই বল, বন্ধ কর এটা, বল তো দেখি গঙ্গার ডান তীরের উপনদীগুলো কি কি? গঙ্গার, হ্যাঁ হ্যাঁ যমুনা, সোন, দামোদর। আচ্ছা তুই বল তো রে, বাম তীরের উপনদীগুলো কি কি গঙ্গার? তাহলে এখন কি করলাম, তুই তো মোবাইল খোঁজাইতেছিস, বল দেখি, তুই বল দেখি। হ্যাঁ তাহলে ওইটা মনে রাখো, ওইটা মনে রাখো। হ্যাঁ রাম জিকে 3টি পেয়েছে, তাহলে রাম, হ্যাঁ জিতে বলো, জিতে 3টা আছে, জিতে 3টা, হ্যাঁ গোমতী আর গণ্ডকী। আচ্ছা 3টা গেল। আর আচ্ছা কে, জি কেটা হচ্ছে কি কোশি, আর এম এটাকে কাটলাম, আর এম, তাহলে আরতে কি রামগঙ্গা, আর এমতে, হ্যাঁ এটা মনে, সোজা ভাষায় মনে রাখতে পাবি না, বলতো দেখি। হ্যাঁ হবে না, তুই বল, ডান তীরের গুলো বল কি কি? ডান তীরের উপনদী কি কি গঙ্গার? কৃষ্ণের মায়ের নাম কি? হ্যাঁ তো ওইটা বলো, 3টে নাম, ইয়াশোদা, যমুনা, সোন। হ্যাঁ তুই বলতো দেখি সে বাম তীরের উপনদীগুলো কি কি? এটা মনে থাকলে না হয়ে যায়। হ্যাঁ রাম জিকে 3টি পেয়েছে, তাহলে রাম এটাকে কাটলাম আমি, আরতে কি হয় রামগঙ্গা, এমতে কি হয় মহানন্দা, জিতে 3টা নাম আছে, জিতে 3টা নাম আছে, হ্যাঁ গোমতী, ঘরঘরা, গণ্ডকী, হ্যাঁ আর কেতে কোশি। এইটুকুই তো মনে রাখতে লাগবে, আর কিছু নাই। ঠিক আছে, তো নদীগুলোর নাম আমরা ট্রিক্সের সাহায্যে মনে রাখবো, পাবি না? ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের। এবার উত্তরবঙ্গের নদ নদী, ঠিক আছে, এবার কি উত্তরবঙ্গের নদ নদী। আচ্ছা এবার 2 নম্বরটা, তাহলে আমাদের গঙ্গা তার উপনদী হয়ে গেল, এবার উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের নদ নদী, নর্থ বেঙ্গলের নদ নদী, ঠিক আছে, নর্থ বেঙ্গলের নদ নদীটা আমি একটা ট্রিক্সের মাধ্যমে করছি, ঠিক আছে, ছন্দের সাহায্যে একটা আমি করছি, এটা একটা ছন্দের সাহায্যে। আচ্ছা এটাকে মনে রাখার একটা সুন্দর মানে ট্রিক্স, একটা ছন্দ মানে মনে রাখার জন্য, বুঝলি ব্যাপারটা?
আচ্ছা, মনে রাখার টিক্স, মনে রাখার কৌশল লিখতে পারিস। আচ্ছা, মনে রাখার কৌশল দেখো, এটাকে কিভাবে, তিস্তা তোর্সার জল আর মহাকাল, ঠিক আছে, এটা মনে এইভাবে আমি লিখছি, এটা তিস্তা তোর্সার জল আর মহাকাল, আর মহাকাল, ঠিক আছে। খালি আটটাকে আমি, আটটা কিছু না, ঠিক আছে, আমার নিজের সুবিধার্থে আমি এই জিনিসটা লিখছি। তাহলে তিস্তা তোর্সার জল আর মহাকাল, তিস্তা তোর্সার জল আর মহাকাল, তাই তো। তাহলে তিস্তা নদী, এটা তিস্তা নদী হলো, তোর্সা নদী, এটা তোর্সা নদী, তিস্তা নদী তোর্সা নদী, তাই না। এবার জল ঢাকা, জল ঢাকা হয়েছে, আটটা দিয়ে, এটা তো কিছু না। আর তারপর হচ্ছে মহাকাল, তাই তো, মহানন্দা, কালতে হচ্ছে কালিন্দী, তাহলে এই জিনিসটা মনে থাকবে না সুন্দর করে, তিস্তা তোর্সার জল আর মহাকাল, ঠিক আছে। এই কয়েকটা তাহলে আমরা ইজিলি মনে রাখতে পাবো, 1 2 3 4 5, তাহলে 5টা, তোদের 3টে ট্রিক্স দিলাম, তাই তো, হ্যাঁ কি না। তাহলে গঙ্গার ডান তীরের উপনদীগুলো বলতে পারবে না, বলতো দেখি কি কি। যশোদা, 3টে রিভার আছে, গঙ্গা, ইয়াশোদা, যমুনা, সোন আর কি, হ্যাঁ ইয়েস, দাঁতে দামোদর। আচ্ছা, এবার হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী, বলতো দেখি বাম তীরেরগুলো কী কী। আরে হ্যাঁ, রামগঙ্গা, হ্যাঁ হ্যাঁ, গণ্ডকী, ঘরঘরা, গোমতী। জিতে 3টা, কে জি, কেটা মনে, কেটা মনে হবে কোশি, আর এম, আরতে হচ্ছে কি রামগঙ্গা, এটা কাতা, আর এমতে হচ্ছে মহানন্দা। তাহলে এটা হয়ে গেল। আর এটা আর হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলোকে 5টা ইম্পর্টেন্ট নদী, তিস্তা তোর্সার জল আর মহাকাল। তো তিস্তা তোর্সা নদী, জলতে জল ঢাকা, মহাতে মহানন্দা, আর হচ্ছে কালতে কালিন্দী, সরি, ঠিক আছে। আচ্ছা সরি, এটা কালিন্দী হবে না, কালজানি হবে, হ্যাঁ ঠিক আছে, কালজানি। কালজিনি বা কালজানি, হ্যাঁ কালজানিও লিখতে পারিস। ঠিক আছে, তো এইভাবে একটু করে টিক্স করলে মনে থাকে না, ঠিক আছে, এবার মনে রাখবে এগুলো, হ্যাঁ। তাহলে পরের স্লাইডে যাই, হ্যাঁ লিখছি সবাই, ওকে। বলতো তুই ইসে বলতো, উত্তরবঙ্গের 5টা নদীর নাম, যেটা এখনই লেখা হলো, বলতো কি কি। ওই হ্যাঁ, হ্যাঁ, তিস্তা তোর্সার জল আর মহাকাল, মহানন্দা, কালটা হচ্ছে কালজানি, এটা মনে রাখবি। আচ্ছা ঠিক আছে, হলো। এবার দেখো, ঠিক আছে, আচ্ছা, নদী, উৎস, পতনের স্থল, উপনদী, অন্যান্য বৈশিষ্ট্য, এটা লেখো, ঠিক আছে। হ্যাঁ আসবে, কিন্তু অতগুলো তো মনে রাখা যাবে না, 5টা আমি ইম্পর্টেন্ট রিভার নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। নদীর নাম, উৎস, পতনের স্থল লেখো, নদীর নাম। জিকে এমন একটা জিনিস, যেমন ম্যাথের জন্য পার্টিকুলার কিছু সিলেবাস থাকে, ইংলিশের জন্য কিছু পার্টিকুলার সিলেবাস থাকে, কিন্তু জিকে এমন একটা জিনিস, মানে একদম আকাশ থেকে শুরু করে মাটির তলা পর্যন্ত তোকে পড়তে লাগবে। কি নদীর নাম,
উৎসস্থল, পতনস্থল, লেখো নদীর নাম উৎসস্থল, ঠিক আছে, নদীর নাম উৎসস্থল, পতনস্থল, ঠিক আছে, উপনদী, উপনদী, অন্য অন্য বৈশিষ্ট্য, হ্যাঁ, অন্য অন্য বৈশিষ্ট্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আলোচনা করো। প্রথমে হচ্ছে তিস্তা নদী, ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে কি তিস্তা নদী, এই 5টা রিভার নিয়ে আলোচনা করব। তিস্তা, তিস্তাকে কিসের নদী বলা হয় বলতো? ত্রাসের নদী বলা হয়, এটা মনে রাখিস, হ্যাঁ, ত্রাসের নদী। আর হচ্ছে দামোদরকে কি বলা হয়? দুঃখের নদী, হ্যাঁ, ত্রাসের নদী। এর এর ইসে কত রে? এর হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে দেখো 414 কিমি, ঠিক আছে, 414। তিস্তা নদী হচ্ছে ত্রাসের নদী, 414 কিমি। ক্লিয়ার? উৎসটা কোথায় হয়েছে? সিকিমের জেমু হিমবাহ, সিকিমের জেমু হিমবাহ। তাহলে তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী, 414 কিমি এর হচ্ছে লেনটা টোটাল, আর হচ্ছে উৎপত্তি স্থলটা কোথায়? সিকিমের জেমু হিমবাহ। আচ্ছা, পতন স্থল কোথায় রে? যমুনা নদী, যমুনা নদী বাংলাদেশ, যমুনা নদী বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আছে কি এর উপনদীগুলো কি কি? এর উপনদীগুলো দেখো, ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, ধরলা, রংপো। ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, ধরলা, ঠিক আছে। তাহলে এটা মনে রাখতে লাগে, তিস্তা নদী ত্রাসের নদী, 414 কিমি এর হচ্ছে লেনটা। কোথায় উৎপত্তি হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। পতনস্থল হচ্ছে যমুনা নদী বাংলাদেশ। উপনদীগুলো ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, ধরলা, রংপো। আচ্ছা, অন্য অন্য বৈশিষ্ট্যটা দেখো কি বলা হয়। ত্রাসের নদীটা তো এখানে বলেই দিছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের কি বলছে? দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ, দ্বিতীয় বৃহত্তম, এটা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ, এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, এবার একটু নিচে লেখো 2 নম্বরটা, ক্লিয়ার? ওকে, এবার মহানন্দা লিখবো। এবার লিখবো মহানন্দা। মহানন্দা হচ্ছে 360 কিমি, হ্যাঁ, মহানন্দা 360 কিমি, 360 কিমি, ঠিক আছে, ওকে। আচ্ছা, দার্জিলিং হিমালয়ের মহাবলিরাম পর্বতের পাগলাঝোড়া প্রস্রবণ। দার্জিলিং হিমালয়ের মহাবলিরাম পর্বতের, দার্জিলিং হিমালয়ের মহাবলিরাম পর্বতের দার্জিলিং হিমালয়ের মহাবলিরাম পর্বতের পাগলাঝোড়া প্রস্রবণ। পাগলাঝোড়া প্রস্রবণ, হ্যাঁ, প্রস্রবণ এর আগের দিন বলছিলাম, মনে আছে?
যখন নিচের থেকে জল অটোমেটিক উপর দিকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় প্রস্রবণ। আর জলটা যদি গরম হয় তাহলে হচ্ছে হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ। ওকে, তাহলে দার্জিলিং হিমালয়ের মহাবলি গ্রাম পর্বতের পাগলাঝোড়া, আচ্ছা প্রস্রবণ। আচ্ছা এটা লেখো বাংলাদেশের পদ্মা নদী, এটা মিলছে কোথায় রে? বাংলাদেশের পদ্মা নদী, পতন স্থলটা হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী। বাংলাদেশের পদ্মা নদী, হ্যাঁ। আচ্ছা এবার এই বাংলাদেশের যে রিসেন্টলি বলবো না, মোটামুটি বছরখানেক 2 বছর বা 1 বছর আগে পদ্মা নদীর মধ্যে যে ইস্যুটা হয়েছিল না, ব্রিজটা যে হয়েছে, ওইটার মধ্যে কিন্তু সে চায়নার অনেক কিন্তু মানে টাকা কিন্তু ইনভেস্ট করছে, ঠিক আছে, অনেক ম্যাটেরিয়ালসও চায়নার ছিল এখানে। আচ্ছা পুনর্ভবা, ওকে, বালাসন নাগর, বাবা নাগর, এগুলো পড়বি ভালো করে, ঠিক আছে। তাহলে মহানন্দা নদী, তাহলে তিস্তা নদী, ত্রাসের নদী, মহানন্দা গেল। আচ্ছা এবার আর এর ক্যারেক্টার কি আছে বলো তো দেখি? বরফ গলা জলে পুষ্ট, বন্যা প্রবণ। গোলা জলে পুষ্ট, বন্যা প্রবণ, ঠিক আছে। বরফ গলা জলে পুষ্ট আর হচ্ছে বন্যা প্রবণ, হলো এটা। আচ্ছা আর একটা জিনিস বলছি, ডক্টর ধরো তোমার ধরো জ্বর হয়েছে, ডক্টর তোমাকে মেডিসিন দিল, ওই মেডিসিনটা যদি তুমি না খাও তাহলে তোমার কাজ হবে? সিমিলারলি কোচিংও এরকম, তোমাদের যেসব জিনিস দরকার সব জিনিস প্রোভাইড করবে, তুমি যদি না পড়ো তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওই ডক্টরের মেডিসিনের মতো তোমাকে পরিশ্রম করতেই লাগবে। তোমার বাবা, তোমার টিচার সবাই তোমার পিছন সাইড থেকে তোমাকে ধাক্কা দেবে, কিন্তু মেন কাজটা, কিন্তু মাঠের মধ্যে তোমার কেউ থাকবে না। থাকবে কোচরা যে খেলা শেখায়, ওরা বাইরের থেকে কি করে, মাঠের বাইরের থেকে উৎসাহ দেয়, হাততালি দেয়, কিন্তু মাঠে গিয়ে কি খেলার ওদের পারমিশন আছে? সিমিলারলি পরীক্ষাটা তোমাকে নিজেকে দিতে লাগবে, নিজেকে প্রিপেয়ার হইতে লাগবে, ঠিক আছে। তাছাড়া মানে অন্য কোনো অপশান নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো জল ঢাকা, জল ঢাকা এটা কত রে? 146, 186, হলো, ওকে। সিকিম ভুটানের দিবাং হ্রদ, সিকিম 86, সরি, হ্যাঁ। আচ্ছা সিকিম ভুটান লেখো, সিকিম ভুটানের দিবাং হ্রদ, এটা তাহলে কি কোথার থেকে উৎপত্তি হয়েছে রে? সিকিম ভুটানের দিবাং হ্রদ, ইয়েস। বাংলাদেশ যমুনা লেখো, বাংলাদেশ যমুনা, বাংলাদেশ যমুনা, যমুনা রিভার, হ্যাঁ। আচ্ছা হলো, এর ইস্যুগুলো উপনদীগুলো কী কী রয়েছে রে? ধরলা, গিধারি, ওকে, ডাইনা, ধরলা, গিধারি, ডাইনা, গিধারি, ডাইনা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা গরুমারা অভয়ারণ্য কেউ দেখছিস? হুম হুম কি? আচ্ছা
লেখো এখানে, জলদাপাড়া তো এদিকে। আচ্ছা, এটুক লেখো, আর একটা পয়েন্ট এখানে দিয়ে দিই, হবে। হ্যাঁ থাক, এটা লেখো না, এইটুকু লেখো আগে। আচ্ছা হলো জল ঢাকা। এবার তোরসাটা লেখো। না, তোরসাটা লেখো। তোরসাটার লেনটা হচ্ছে 358 কিমি। হ্যাঁ, তোরসা হচ্ছে 358 কিমি। ওকে, আচ্ছা। আচ্ছা, চীন তিব্বতের চুম্বি উপত্যকা, চীন তিব্বতের চুম্বি চীন তিব্বতের চুম্বি উপত্যকা, ঠিক আছে, চীন তিব্বতের চুম্বি উপত্যকা। আচ্ছা, বাংলাদেশ যমুনা লেখো। চীন তিব্বতের চুম্বি উপত্যকা, ঠিক আছে, যমুনা বাংলাদেশ। মালেঙ্গি, বেলা, সুনজাই, উপনদীগুলো কি রয়েছে? মালেঙ্গি, বেলা, সুনজাই, ঠিক আছে, মালেঙ্গি, বেলা, সুনজাই। ওকে, এবার নেক্সট, তোর্ষা নদীটাকে আন্তর্জাতিক নদী বলা হয় কেন বলো তো দেখি? তোর্ষা নদীটাকে আন্তর্জাতিক বলা হয় কারণ অনেক কয়েকটা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে, লেখো আন্তর্জাতিক নদী। এটা কি রে, তোর্ষাটা কি বলা হয়? আন্তর্জাতিক। স্পেস কম হয়ে যাবে তো এখানে, ঠিক আছে, লেখো। এটা আন্তর্জাতিক নদী। কি নদী? কারণটা কি? অনেক কয়টা জায়গা দিয়ে এটা প্রভাবিত হয়েছে, বুঝলি ব্যাপারটা? চীন, ভারত, ভুটান, বাংলাদেশ। চীন, ভারত, ভুটান, বাংলাদেশ। তাহলে আন্তর্জাতিক নদী কোনগুলাকে বলে বলো তো দেখি? যেসব নদীগুলো দুই বা ততোধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেগুলোকে বলা হয়, হ্যাঁ, আন্তর্জাতিক নদী, ঠিক আছে। তো এখানে দেখো চীন, ভারত, ভুটান, বাংলাদেশ এসব জায়গায় দিয়ে গেছে, তার জন্য এটা আন্তর্জাতিক নদী, ঠিক আছে। লাস্ট লেখো, এটা 4 নাম্বারটা লেখো। লিখছিস সবাই রে এটা? তাহলে উত্তরবঙ্গের নদ নদী, আমার দিকে তাকায় বলো, বই বন্ধ, খাতা বন্ধ। তাহলে উত্তরবঙ্গের 5টা যে নদীর নাম মনে রাখার ট্রিক্স বলছিলাম, কি? তিস্তা, তোর্ষা, জল আর মহাকাল, তাই না? তিস্তা, তোর্ষা, জলঢাকা, হ্যাঁ, আর হচ্ছে কালজানি। ইয়েস, হ্যাঁ, আচ্ছা, এই 5টা মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো, এবার হচ্ছে কালজানিটা দেখো, ভুটান পাহাড়, 5 নম্বরটা। এই যে উৎস, নদী, উৎস, পতনস্থল, তোরা তো লিখছিস এটা। তারপর হচ্ছে অন্যান্য, হ্যাঁ, অন্যান্য বৈশিষ্ট্য। অন্যান্য বৈশিষ্ট্য, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে দেখো কালজানি 334, 5 নম্বরটা। কালজানি উৎসটা কোথায় রে? ভুটান পাহাড়।
সময় ভুটানের যে ইসে রয়েছে না, ভুটানের যে নোটস রয়েছে, নোটগুলো রয়েছে, ওই নোটগুলো কিন্তু ভারতে চলতো, জানিস? দেখছিস চলা ইউজ হওয়া দেখছিলি ভারতে? হ্যাঁ, তো এক সময় চলতো, এখন আর চলে না। মানে জাল নোট, মানে ভুটানি টাকাগুলো, ভুটানের যে টাকাগুলো একবার ইন্ডিয়ার মধ্যে আসার পরে প্রচুর জাল নোট হয়েছিল, বুঝলি ব্যাপারটা? তখন থেকে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার পতনের স্থলটা লেখো। তুষার সাথে মিশে ব্রহ্মপুত্রে গেছে। হ্যাঁ, তুষার সাথে মিশে ব্রহ্মপুত্রে। ঠিক আছে, তুষার সাথে 8 মাস মিশিয়ে তারপরে ব্রহ্মপুত্রে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা গদাধর চেকো নিনাই। গদাধর আচ্ছা একটা প্রশ্ন, গার্লস সাইড, তুই বলতো গদাধর কার নাম, কাকে গদাধর বলা হয়? রে মনে আছে গদাধর কাকে বলে? কে জানে রে? রামকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংস কি গদাধর, গদাধর নামে কি পরিচিত, কে মনে বলা হয়? রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের রিলিজিয়াস টিচার ছিল, মানে ধর্মীয় গুরু ছিল। কে? স্বামী বিবেকানন্দের ধর্মীয় গুরু ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যে বলছিল কি যত মত তত পথ, তাই না? আর ওর কাছে শিক্ষা লাভ করার পর স্বামী বিবেকানন্দ কোথায় গেছিল বলো তো? দেখি রিলিজিয়াস স্পিচের জন্য শিকাগো গেছে, এটা আমেরিকার মধ্যে, তাই না? আচ্ছা গদাধর, ঠিক আছে, আচ্ছা গদাধর আর হচ্ছে চেকো নেনাই। ঠিক আছে, অন্যান্য বৈশিষ্ট্য কি রয়েছে এটা? আচ্ছা লেখো এটা আলিপুর দুয়ারের নিকট, অন্যান্য বৈশিষ্ট্যটা আলিপুর দুয়ারের নিকট, আলিপুর দুয়ারের নিকট। ঠিক আছে, আলাইকুড়ি ও ডিমা, আলাইকুড়ি ও ডিমা, ঠিক আছে, কালজানি নামে পরিচিত। কালজানি ঠিক আছে, তাহলে উত্তরবঙ্গের আমাদের নদী এই পাঁচটা ইম্পর্টেন্ট নদী নিয়ে আমরা আলোচনা করলাম। লেখো এটা, তারপরে মালভূমি অঞ্চলের নদীগুলো আলোচনা করব। তাহলে উত্তরবঙ্গের 5টা ইম্পর্টেন্ট নদী রাখার ট্রিক্সটা মনে আছে? আচ্ছা, তিস্তা, তোর্ষা, জল আর মহাকাল। আচ্ছা এই কয়টা মনে রাখবি, লিখছি যেটা রে সবাই? ওকে। গঙ্গার এগুলো মনে আছে? ডান তীরের উপনদীগুলো মনে আছে? বলতো দেখি। ইয়াসুদা, আচ্ছা আর বাম তীরের গুলা কি রে? বাম তীরের গুলো কি? হ্যাঁ হ্যাঁ, ওইটা মনে রাখবি। জি দিয়ে 3টা, আর কে দিয়ে 1টা, আর দিয়ে 1টা, আর এম দিয়ে 1টা, তাই তো? ওকে, ঠিক আছে, নেক্সট পেজে চলে যাই। আর লেখো পশ্চিমের 3 নম্বর পয়েন্ট, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী। এটাও একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। পশ্চিমের মালভূমি ঠিক আছে, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীগুলোকে আমি একটা দিয়ে মনে রাখছি, একটা ট্রিক্সে মনে রাখছি। ঠিক আছে, এখানে
6টা রিভার আছে। আচ্ছা, নোট জাস্ট কিন্তু মনে রাখার জন্য, মনে রাখার কৌশল, আর কিছু না কিন্তু। হ্যাঁ, মনে রাখার কৌশল, কিভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে, মনে রাখার জাস্ট কৌশল। ময়ূরের দামও যেমন রূপও তেমন, এটা লিখবি। ময়ূরের, ওকে, ময়ূরের একটা গেল, এটা দামও যেমন রূপও তেমন, ঠিক আছে, ময়ূরের দামও যেমন রূপও তেমন। আচ্ছা, অজয় কংস এবং সুবর্ণ গেছে কিনতে। অজয় কংস সুবর্ণ গেছে কিনতে, কংস সুবর্ণ গেছে কিনতে, কংস আর কি সুবর্ণ, সুবর্ণ গেছে কিনতে, লিখে দাও। গেছে কিনতে, তাই তো, এটাকে 1 2 3 4 5 6, ইয়েস। ঠিক আছে, এটা দেখো, ময়ূরের প্রথমেটা দেখো কি বলছি, ময়ূরের দামও যেমন রূপও তেমন, অজয় কংস সুবর্ণ গেছে কিনতে। এটা অংশকে কিন্তু বাদ দিতে লাগবে, ঠিক আছে, আর বাকিগুলো দিয়ে করতে লাগবে। ময়ূরের দিয়ে হচ্ছে ময়ূরাক্ষী, ঠিক আছে, ময়ূরের দিয়ে কি হবে রে, ময়ূরাক্ষী হবে। হ্যাঁ, লেখো ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। দামও যেমন দামোদর, লেখো দামোদর, দামকতে কি হবে রে, দামোদর। আচ্ছা, ময়ূরের দামও যেমন রূপও তেমন, রূপনারায়ণ, রূপও তেমন, রূপনারায়ণ লেখো। ঠিক আছে, ময়ূরের দামও যেমন রূপও তেমন, অজয়, অজয় নদী, ঠিক আছে, অজয়টা অজয়ই হবে। হ্যাঁ, অজয়, তারপরে কি রে এটা, কংসাবতী, কংসাবতী সুবর্ণরেখা, সুবর্ণরেখা। তাহলে এটা কি মুখস্থ করার সেরকম দরকার আছে? 5টা দিয়ে কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে ময়ূরের দামও যেমন রূপও তেমন, অজয় কংস আর সুবর্ণ গেছে কিনতে। তাহলে ময়ূরের ময়ূরাক্ষী, দামোদ, দাম দিয়ে কি রে, দামোদর, রূপ দিয়ে কি হচ্ছে রূপনারায়ণ, অজয়, কংসতা হচ্ছে কংসাবতী, সুবর্ণ হচ্ছে সুবর্ণ। এই 3জন কিনতে গেছে। ময়ূরটা রূপও ছিল প্রচুর, দামও ছিল প্রচুর, তাই না? তাহলে এই কয়টা বলতে পারবে না? আচ্ছা, তাহলে পরের ইস্যুতে যাই, বলবি তো দেখি। আচ্ছা, বলতো পশ্চিমের মালভূমি অঞ্চলের যে 6টা নদীর নাম বললাম কি কি? 6টা নদীর নাম বলছি, কি কি নাম? অ্যাটেনশন না দিলে কি আর হবে? তুই বলতো, ভাবি, তোকেই বলতেছি। হ্যাঁ বল, বলতে পাবি? শেষে যে বসছে ওকে বলতেছি, বলতে পাবি? আচ্ছা, তুই বল দেখি। ছয়টা বলতে লাগবে, বল দেখি 6টা বল। হ্যাঁ, বাকি 3টা কি বলবে? তুই বল দেখি 6টা রিভারে বল। হ্যাঁ, দামোদর, ময়ূরাক্ষী, দামোদর, ময়ূরের দামও যেমন, ময়ূরাক্ষী গেল, দামোদর, রূপনারায়ণ,
আর তিনজন গেছে কিনতে, অজয়, কংস আর হচ্ছে সুবর্ণরেখা। অজয়, কংসাবতী আর সুবর্ণরেখা। বল দেখি, তুই বল। হ্যাঁ, অজয়, হ্যাঁ, ময়ূরক্ষী, দামোদর। ময়ূরের দামও যেমন, যে ময়ূরের ময়ূরাক্ষী, দামও যেমন দামোদর, রূপও তেমন রূপনারায়ণ। আর তিনজন কিনতে গেছে, অজয়, কংসাবতী আর হচ্ছে সুবর্ণরেখা। এই তিনটা এইভাবে মনে রাখবি। তাহলে যদি আসে এরকম যে পশ্চিমের মালভূমি অঞ্চলের কোনটা নদী, অনেকগুলো নদী দিল তাদের মধ্যে যে নদী এইগুলোর মধ্যে যেটা মিলবে ওইটাকে টিক মেরে দিবি, তাহলে হয়ে যাবে, তাই না? আবার গঙ্গার হচ্ছে ডান দিকের নদীগুলা তিনটা মনে রাখবি। যশোদা, কৃষ্ণের মায়ের নাম মনে রাখবি, যশোদা। তিনটার ইয়াশোদা, তিনটা শেষ। এবার হচ্ছে বাম তীরেরটা মনে রাখবি। বাম তীরেরটা কি বলছিলাম, রাম জিকে তিনটা পেয়েছে, রাম। আটটাকে এটাকে বাদ দিবি, আর এম দিয়ে একটা নাম হবে, জি দিয়ে তিনটা নাম হবে, আর একটা এম দিয়া আর একটা কে দিয়া, শেষ। আর এটা মনে রাখবি, ওই যে ময়ূরের দামও যেমন রূপও তেমন, অজয়, কংস, সুবর্ণ কিনতে গেছে, এ দিয়ে এইখানে তিনটা নাম, উপরে তিনটা নাম, 6টা নাম শেষ। এইভাবে মনে রাখতে লাগবে, ক্লিয়ার? আচ্ছা, লেখো। নদ-নদী লেখো, উৎস লেখো, পতনস্থল, উপনদী লেখো, এই তিনটা। হ্যাঁ, কয়টা বাজে? আজকে থাকবে নাকি? পড়ানো আছে আবার আমারও। তাহলে নেক্সট ডে আমরা করব বাকিটা, ঠিক আছে? পড়াশোনা করতে লাগবে, একটু পরিশ্রম করতে লাগবে, দুই সাইড থেকে তো পরিশ্রম।